নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই বলি, ইস্ট বেঙ্গল মোহনবাগান দুটো টিমই লাইসেন্স কমপ্লিট করে নিয়েছে এই সিজনের জন্য। মোহনবাগান ACL 2 খেলবে আর ইস্ট বেঙ্গল মেয়েরা AFC চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। ফলে লাইসেন্স পাওয়াটা কিন্তু খুবই জরুরি ছিল। সেখান থেকে তারা লাইসেন্সিং পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে। তবে ইস্ট বেঙ্গল কিন্তু বেশ কিছু শর্ত পূরণ করতে পারেনি। একটা বিভাগ আছে বি বিভাগ, সেই বি বিভাগের কিন্তু বেশ কিছু শর্ত ইস্ট বেঙ্গল পূরণ করতে পারেনি, তাই সামান্য কিছু ফাইন দিতে হবে, কিন্তু লাইসেন্স ইস্ট বেঙ্গল পেয়ে যাবে। যাই হোক, এরপরে যদি আমরা একটু কলকাতা লিগ নিয়ে কথা বলি, তো কলকাতা লিগে কে চ্যাম্পিয়ন হয়েছে সেটা কিন্তু এখনো ঘোষণা করতে পারলো না IFA, কিন্তু পরবর্তী মরশুমের জন্য নতুন নিয়ম বার করে দিল। IFA এবারে ঠিক করেছে প্রতিটা টিমের ফার্স্ট 11-এ 5 জন করে ভূমিপুত্র খেলবে। মানে আগেরবার যেটা নিয়ম ছিল 4 জন ভূমিপুত্র, মানে বাংলার ছেলে মাঠে থাকতে হবে, সেটা কিন্তু এবার 5 জন করা হয়েছে। আর পয়েন্টের নিয়মেও কিন্তু পরিবর্তন করা হয়েছে। প্রতিবার দলগুলো গ্রুপ লিগে যা পয়েন্টস পায় সেটা সুপার 6-এ ক্যারি ফরওয়ার্ড করা হয়। এবার থেকে কিন্তু সেটা আর হবে না। গ্রুপ লিগের টিমগুলো যা পয়েন্ট পাচ্ছে সেটা পাচ্ছে, কিন্তু যখন তারা সুপার 6-এ খেলবে প্রত্যেকটা টিম কিন্তু আবার শূন্য থেকে শুরু করবে। তো এই হচ্ছে নিয়ম। যাই হোক, এরপরে যদি আমরা একটু অভিষেক টেকচাম সিংকে নিয়ে কথা বলি, তো টেকচাম অভিষেক সিংকে নিয়ে অনেক খবর হয়েছে। কেউ বলেছে অভিষেক ইস্ট বেঙ্গলের সঙ্গে ফাইনাল কথা বলছে, আবার কেউ বলেছে অভিষেক মোহনবাগানের সঙ্গে ফাইনাল কথা বলছে। কিন্তু বর্তমানে যেটা জানা যাচ্ছে, অভিষেকের জন্য পাঞ্জাব যে পরিমাণ ট্রান্সফার ফি বাড়িয়ে দিয়েছে, ISL এর কোনো টিম ধারে কাছে যেতে পারছে না। তো বর্তমানে কোনো টিমই কিন্তু অভিষেককে নেওয়ার ক্ষেত্রে এগিয়ে বা পিছিয়ে নেই। মার্কাসও কিন্তু সেটা জানিয়েছে যে পাঞ্জাবের চাওয়া অ্যামাউন্টের ধারে কাছে কেউ যেতে পারছে না, এত বেশি টাকা চাওয়া হয়েছে। এখানে বলে রাখি, গত বছর প্লেয়ারটা 12 লাখ টাকা স্যালারিতে পাঞ্জাবে খেলেছে। এবছর প্রথমে তার ট্রান্সফার ফি 60 থেকে 65 লাখ টাকা রাখা হয়েছিল। তারপরে মার্কেটে যেহেতু অভিষেক টেকচাম সিং এর জন্য এত ডিমান্ড দেখেছে পাঞ্জাব, ট্রান্সফার ফি বাড়তে বাড়তে এখন আকাশ ছোঁয়া হয়ে গেছে। তো আপাতত ইস্ট বেঙ্গল, মোহনবাগান কেউই কিন্তু অভিষেককে নেওয়ার ব্যাপারে ধারে কাছে নেই। এরকম চলতে থাকলে অভিষেককে কিন্তু আনসোল্ডই রাখতে হবে, পরের বছর ফ্রিতে ছাড়তে হবে তাকে। তো সেক্ষেত্রে পাঞ্জাব যদি পরবর্তীকালে ট্রান্সফার ফি কমায়, তখন কিন্তু আবার টিমগুলো কথাবার্তা বলবে। অভিষেক কিন্তু এই বছরই পাঞ্জাবে একদমই খেলতে চাইছে না, সে কিন্তু পাঞ্জাব ছাড়তে চাইছে। সেক্ষেত্রে কিন্তু ট্রান্সফার ফি কমাতেই হবে পাঞ্জাবকে। যাই হোক, নিখিল প্রভুরও সেম কেস, শুধু নিখিলকে ট্রান্সফার ফি একটু বেশি দিয়ে হলেও নিতে রাজি ইস্ট বেঙ্গল। কিন্তু নিখিল প্রভু প্লেইং টাইম নিয়ে ভাবছে, যেহেতু ফার্স্ট টিমে সৌভিক খেলে, তারপরে আবার জিকসন সিংও আসে। তো ফিউচারে জিকসনের রোল কি হবে ইস্ট বেঙ্গলে, সৌভিক কতদিন খেলবে, এইসব অনেক কিছু কিন্তু ডিপেন্ড করছে নিখিলের আসা না আসা নিয়ে। তো নিখিল আসলে কিন্তু ভেবে চিন্তেই আসবে, যদি আসে তাদের চুক্তি ইস্ট বেঙ্গলকে তখন ভাবতে হবে নিখিলের জন্য কত বড় ট্রান্সফার ফি তারা দিতে রাজি হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এরপরে কিছু প্লেয়ারের নাম বলি যারা বর্তমান টিমের তাদের চুক্তি এক্সটেন্ড করে নিচ্ছে। প্রথমেই বলি গোয়ার ইকের গোয়ারেকশনের কথা। তো 32 বছর বয়সী স্পেনের এই অ্যাটাকিং প্লেয়ারের সাথে কিন্তু আরো 1 বছরের চুক্তি বাড়িয়ে নিচ্ছে গোয়া। গত বছর কিন্তু সে 7টা গোল আর 3টে অ্যাসিস্ট করেছে, সেই জন্য আরো 1 বছর কিন্তু গোয়া এই প্লেয়ারটাকে রেখে দিল। এছাড়া উড়িষ্যা তাদের ভারতীয় রক্ষণভাগের প্লেয়ার থৈবা সিং এর সময় কিন্তু চুক্তি বাড়িয়ে নিল। থৈবার আগে থেকে 2026 পর্যন্ত উড়িষ্যার সাথে চুক্তি ছিল, এবার কিন্তু সেটাও 3 বছর বাড়িয়ে 2029 পর্যন্ত চুক্তি করে নিল থৈবা। এরপরে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, কালকে আমরা মোহাম্মদ রাশিদের কথা ভিডিওতে বলেছিলাম, সাথে সাথে সৌদি প্রো লিগে খেলা একটা প্লেয়ারের ব্যাপারেও হিন্টস দিয়েছিলাম। তো অনেকেই জানতে চেয়েছেন প্লেয়ারটা কে, সেই ব্যাপারে একটু বলে দিই। প্লেয়ারটা হচ্ছে মুরাদ বাতানা। এ হচ্ছে ইস্ট বেঙ্গলের কিন্তু অনেক পুরনো টার্গেট। সেই থাংবয় সিং তো যখন সৌদি আরবে গেছিল, তখনই কিন্তু প্লেয়ারটার সাথে প্রাথমিক কথাবার্তা বলে এসেছিল, কিন্তু সেখান থেকে আর কোনো প্রোগ্রেশন হয়নি, তাই কিন্তু প্লেয়ারটার ব্যাপারেও আর বলা হয়নি। তো প্লেয়ারটা কিন্তু মূলত রাইট উইংয়ে খেলে। এবার যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম প্লেয়ারদের দেখি, তারা কিন্তু লেফট উইংয়েরই প্লেয়ার। যেমন পিভি বিষ্ণু লেফট উইং এর প্লেয়ার, বিপিন সিং লেফট উইং এর প্লেয়ার, নান্দা মহেশ তাই। এবারে ইস্ট বেঙ্গল তাই কিন্তু বিদেশি লেফট উইঙ্গারে না গিয়ে বিদেশি রাইট উইঙ্গারের পেছনে গেছে। তো মুরাদ বাতানার রেকর্ডও কিন্তু মারাত্মক। মরক্কোর প্লেয়ার, গত বছর সৌদি প্রো লিগে 10টা গোল করেছে, 6টা অ্যাসিস্ট করেছে, মানে বুঝতেই পারা যাচ্ছে কিরকম মাপের প্লেয়ার। কিন্তু প্লেয়ারটার বয়স একটু বেশি, প্লেয়ারটা 34 বছর বয়স, তাই ইস্ট বেঙ্গল কিন্তু একটু হলেও ভাবছে, নইলে কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন নেই। সৌদি প্রো লিগে আল ফাতেতে
খেলেছে প্লেয়ারটা। তো আপাতত প্লেয়ারটা কিন্তু ইস্ট বেঙ্গলে এখনো সইও করেনি, কোনো অ্যাডভান্স স্টকও হয়নি, জাস্ট কথাবার্তা একটা চলছে। সেখান থেকে যদি ব্যাপারটা তারপরে একটু এগোয় তখন ব্যাপারটা নিয়ে আলোচনা করা যাবে। আপাতত যা জানা যাচ্ছে মোহাম্মদ রাশিদের ব্যাপারটা কিন্তু একটু হলেও এগিয়েছে ইস্ট বেঙ্গলে। দেখা যাক এখন ভবিষ্যতে এরপরে কি হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।